ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো টেকনিক্যাল গ্লিচের জন্য আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমরা এসএসসি মডেল প্রশ্ন 9 নম্বর সিরিজটা শুরু করব। ওকে, তো কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবেন, যারা নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। তো আমরা শুরু করছি মডেল প্রশ্ন সিরিজের 9 নম্বর সিরিজ। ওকে, এইবার প্রশ্নগুলো একটু জটিল করার চেষ্টা করব, কারণ আমরা সহজ প্রায় 8টা সিরিজ পড়েছি বা করেছি। একটু জটিলের দিকে যাব এবং মিশিয়ে প্রশ্ন হবে, মানে ইউরোপের ইতিহাসে হয়তো একটু বেশি প্রশ্ন আছে কোনো সেটে, কোনো এসে কোনো সেটে হয়তো আধুনিক ভারতের প্রশ্ন বেশি হচ্ছে, কিন্তু আপনাদের স্কোর কত হচ্ছে, প্রিপারেশন কত হচ্ছে, প্রিপারেশন কেমন সেটা বুঝতে কিন্তু স্কোর কার্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরু করছি মডেল প্রশ্ন সিরিজের 9 নম্বর সিরিজ। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? দেখুন, প্রশ্নটা একটু খেয়াল করবেন ভালো করে। এখানে বলা হয়েছে বাণিজ্যিক ফসল, মানে অর্থকরী ফসল, যে ফসল থেকে টাকা আসে। ওকে, তো কি কি অপশন আছে? জব, গম, জব, ভুট্টা, ধান নাকি তুলা? তো এটির কি উত্তর হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার ডি, অর্থাৎ তুলা। ওকে, ডি অর্থাৎ তুলা। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, প্রশ্নগুলো আমি একদম বিভিন্নভাবে মানে সিঙ্ক্রোনাইজ করা আছে, মানে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, মানে পরপর সিরিয়ালি মেনটেন করা হয়েছে এমনটি নয়। তো আপনারা কত করতে পারছেন জানাবেন। ওকে, পাল রাজবংশের কোন রাজা ত্রিপাক্ষিক সংগ্রামে জয়ী হয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি মহিপাল? ত্রিপাক্ষিক সংগ্রাম আমরা অবশ্যই জানি, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে। এবং কে জড়িত ছিলেন? ধর্মপাল, দেবপাল জড়িত ছিলেন, মানে তাদের সময়ে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু জিতছেন কে? তো এটির উত্তর হবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ ধর্মপাল। ওকে, ধর্মপাল। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন প্রাণীর শিলমোহর সবচেয়ে বেশি পাওয়া গেছে? গরু, একশৃঙ্গ ষাঁড়, হাতি নাকি নাকি বাঘ? কোন প্রাণীর শিলমোহর বেশি পাওয়া গেছে? তো এটির উত্তর কি হবে? অবশ্যই সহজ প্রশ্ন, অপশন নাম্বার বি, অর্থাৎ এক সিংহ ষাঁড়। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা মৌর্য সময়কালে ধম্ম মহামাত্র বলতে কাদের বোঝানো হচ্ছে? ধম্ম মহামাত্র, ধর্ম প্রচারক কর্মকর্তা, সামরিক অধিকারী, রাজস্ব কর্মকর্তা নাকি গুপ্তচর? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ ধর্ম প্রচারক কর্মকর্তা, তাকে বলা হচ্ছে ধম্ম মহামাত্র। ওকে, এবং রাজস্ব সংক্রান্ত যিনি রাজস্ব সংগ্রহ করতেন তাকে কি বলা হতো? সমাহর্তা। ওকে, গুপ্তচরদেরকে কি বলা হতো? গুরু পুরুষ। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে গুপ্ত যুগের সমাজ এবং সংস্কৃতির বিবরণ পাওয়া যায়? গুপ্ত যুগের সমাজ সংস্কৃতির বিবরণ কোন গ্রন্থে পাওয়া যায়? কামসূত্র, মৃচ্ছকটিকম, কাদম্বরী নাকি মেঘদূত? তো কোন গ্রন্থে পাওয়া যায় বেসিক্যালি সমাজ সংস্কৃতির পরিচয় বলা হয়েছে? তো এটির উত্তর হবে বাৎসায়নের কামসূত্র। কামসূত্র মানি আমরা ভাবি এটি নাকি সেক্সুয়াল ট্রিটিসের উপর বই, কিন্তু এমনটি নয়, কারণ সমাজ সংস্কৃতির অনেক দিক সম্পর্কে বলা আছে। 64 কলা, সমাজের স্তরীকরণ, ঠিক আছে, সংস্কৃতির বিভিন্ন মাধ্যম, গণিকারা কিভাবে জীবনযাপন করছেন, সমাজের অন্যান্য স্তরের মানুষরা কিভাবে জীবনযাপন করছেন, বহু বর্ণনা আছে। কামসূত্র মানেই, মানে যদি আমরা একটা ভাবি যে এটা যৌনতার উপর লেখা, তাহলে কিন্তু সেটা ভুল ধারণা। ওকে, এছাড়াও যে বইগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, শূদ্রকে মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম, এই বইগুলো মোটামুটি ভাবে ওই গুপ্ত সমকালীন, কিন্তু সমাজ সংস্কৃতি বর্ণনা যদি বলা হয় তাহলে কামসূত্র। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, সেন রাজবংশের কোন রাজা গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেছিলেন? গৌড়েশ্বর, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন নাকি সামন্ত সেন? তো এটির কি উত্তর হবে? এটি উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ বিজয় সেন। ওকে, বিজয় সেন, বিজয় সেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, গুপ্ত যুগে কোন ধাতুর মুদ্রা বেশি পাওয়া যায় বা বেশি প্রচলিত ছিল? তামা, রৌপ্য, সোনা নাকি লোহা? বেসিক্যালি গুপ্ত যুগে যত মুদ্রা পাওয়া যায়, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম, কুমারগুপ্ত, সবারই কালেই কিন্তু আমরা কিসের মুদ্রা পাচ্ছি? সোনার মুদ্রা পাচ্ছি, কিন্তু সোনাতে খাদ পরবর্তীকালে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে কোয়ালিটি কমে যাচ্ছে। ওকে, তো সোনার মুদ্রা সবচেয়ে বেশি পাওয়া যায়, অপশন নাম্বার সি। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা,
8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে পরিকল্পিত নগর বিন্যাস সবচেয়ে উন্নত ছিল? মানে একদম ডেভেলপড আরবান প্ল্যানিং কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান নাকি ধোলাভিরা? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার এ, অর্থাৎ মহেঞ্জোদারো। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের একটি সম্ভাব্য কারণ কি ছিল? আর্য আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য হ্রাস নাকি উপরের সবগুলো? এটিরও উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরের সবগুলো। ওকে, উপরের সবগুলো। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোনটি তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতীক ছিল? স্বস্তিকা, পিপ্পেল গাছ, সূর্য নাকি চাঁদ? ধর্মীয় বিশ্বাসের প্রতীক কি বলা হয়েছে? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পিপ্পেল গাছ। পিপ্পেল গাছ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, ব্রোঞ্জ, লোহা নাকি রৌপ্য? হরপ্পা সভ্যতা কোন সময়কালের সভ্যতা? তাম্র ব্রোঞ্জ সভ্যতা, তাই তো? তো বেসিক্যালি তামা ব্রোঞ্জ তো হবেই, যেটা ব্যবহার তারা জানতো। তো এই যে প্রশ্নগুলো, এই যে লাস্টে না দেওয়া থাকবে, এগুলো একটু প্রশ্নটাকে কেয়ারফুলি রিড করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এটিও একটু খেয়াল রাখবেন। তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, অর্থাৎ লোহার ব্যবহার তারা জানতো না, বা লোহার প্রমাণ আমরা পাচ্ছি না। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন শহরে পাথরের তৈরি নাচের মূর্তি পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি ধোলাভিরা? অবশ্যই মহেঞ্জোদারো, অপশন নাম্বার এ। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন মহাজনপদের রাজধানী ছিল বৈশালী? মল্ল, বজ্জি, লিচ্ছবি নাকি কৌশল? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটিও সহজ প্রশ্ন, আশা করি সকলেই জানি। বৈশালীর রাজধানী ছিল লিচ্ছবিদের। ওকে, অপশন নাম্বার সি। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? সারনাথ, বোধগয়া, কুশীনগর নাকি লুম্বিনী? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পল অপশন নাম্বার সি, অর্থাৎ কুশীনগর। কুশীনগর। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বৌদ্ধ ত্রিপিটকের কোন অংশে দার্শনিক আলোচনা আছে, অর্থাৎ ফিলোসফিক্যাল থটস নিয়ে আলোচনা আছে? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক নাকি জাতক? তো এটির উত্তর কি হবে? দার্শনিক আলোচনা কোথায় আছে? সেটি হচ্ছে অভিধম্ম পিটক, অর্থাৎ অপশন নাম্বার সি। যদি বলা হয় সঙ্গে নিয়ম কানুন কোথায় আছে, সেটা হচ্ছে বিনয় পিটক। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, বুদ্ধের প্রথম শিষ্য কে ছিলেন? একদম ফ্ল্যাট প্রশ্ন। আনন্দ, সারিপুত্র, মহাকাশ্যপ নাকি উপালি? সকলেই তার শিষ্য। তো তার প্রথম শিষ্য বলা হয়েছে, প্রিয় শিষ্য হলে অন্য উত্তর হতো, প্রথম শিষ্য হচ্ছে সারিপুত্র। ওকে, খেয়াল রাখবেন। প্রিয় শিষ্য অবশ্যই আনন্দ। আচ্ছা, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন কোন ঘটনার সাথে সম্পর্কিত? বুদ্ধের জন্ম, প্রথম উপদেশ, মহাপরিনির্বাণ নাকি বোধি প্রাপ্তি? তো বুদ্ধের জন্মকে আমরা বেসিক্যালি ধর্মচক্র প্রবর্তন তো অবশ্যই বলি না। তো সারনাথে তিনি প্রথম ধর্মের উপদেশ দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ওকে, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ প্রথম উপদেশ। ওকে, প্রথম উপদেশ। আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লি সালতানাতে কোন সুলতান প্রথম মুদ্রা প্রচলন করেছিলেন? কয়েন শুরু করছেন কে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি বালবান? অবশ্যই সহজ প্রশ্ন, অপশন নাম্বার বি, অর্থাৎ ইলতুৎমিশ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, দিল্লি সুলতানের বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি, মানে বেসিক্যালি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোন পদের কর্মকর্তারা কাজ করতো আলাউদ্দিন খলজির সময়কালে? তো শাহানাই মান্ডি, দিওয়ানি আর্জ, কাজী নাকি মুহতাসিব? তো আমরা এই চারটি কি কি কাজ করে এই দিল্লি সুলতানের উপর আমরা 200 প্রশ্নের যে এমসিকিউ সিরিজগুলো আলোচনা করেছি, আমাদের চ্যানেলে দেখবেন 5খানা ভিডিও অলরেডি আপলোড আছে। ঠিক আছে, তো সেই ভিডিওতে আপনারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। ঠিক আছে, আমরা প্রায় 200 প্রশ্নের যে ব্ল্যাকবোর্ড সিরিজ, তার 5টা ভিডিও অলরেডি আপলোড করেছি। 6 নম্বর ভিডিওটা আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যেই দিতে পারবো, যেহেতু টাইপের অনেকটা সময় লাগে, একটু দেরি হচ্ছে। আমরা 10টা সিরিজ, ব্ল্যাকবোর্ড সিরিজ আপলোড করব, এবং মক টেস্ট সিরিজে আজকে 9 নম্বর সিরিজ, আমরা এটা প্রায় 15 থেকে 20টা করার চেষ্টা করব। এছাড়াও টপিক ভিত্তিক রোজ ভিডিও আসছে। তো অবশ্যই যারা নতুন, চ্যানেলটির সাথে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটির সাথে একটু সংযুক্ত থাকবেন, একটু শেয়ার করবেন, তাহলে আমি নিজে মোটিভেশন পাবো। ওকে,
আচ্ছা, তো থ্যাংক ইউ। আচ্ছা, এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাচ্ছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কোন পদের কর্মকর্তারা করছেন বেসিক্যালি? তো এটার উত্তর হয়ে যাচ্ছে সাহানা-ই মান্ডি, অর্থাৎ অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা 20 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের দিওয়ানি-ই-ইনসা কোন বিভাগের দায়িত্ব ছিল? রাজস্ব, চিঠিপত্র, সামরিক নাকি বিচার? দিওয়ানি-ই-ইনসা এটি কোন দপ্তর ছিল? দিওয়ানি-ই-ইনসা বেসিক্যালি ছিল চিঠিপত্রের দপ্তর, অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, শেরশাহ সূরি কোন সামরিক কৌশলের জন্য বিখ্যাত ছিলেন? গেরিলা যুদ্ধ, দাগ ও চেহারা, নৌযুদ্ধ নাকি কামানের ব্যবহার? অবশ্যই শেরশাহ সূরির উত্তর হয়ে যাচ্ছে দাগ ও চেহারা। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা কি ছিল? রাজস্ব সংগ্রহের পদ্ধতি, সামরিক প্রশিক্ষণ, ধর্মীয় সংস্কার নাকি শিক্ষা ব্যবস্থা? অবশ্যই রাজস্ব সংগ্রহের পদ্ধতি, অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন পর্যটক আকবরের আমলে ভারত ভ্রমণ করেন? মার্কো পোলো, র্যালফ ফিচ, ইবন বতুতা নাকি ভার্নিয়ার? এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ র্যালফ ফিচ। ওকে, র্যালফ ফিচ। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল প্রশাসনে বক্সি কোন দায়িত্ব পালন করতেন? বক্সি বেসিক্যালি কোন দায়িত্ব পালন করছেন? রাজস্ব সংগ্রহ, সামরিক প্রশাসন, বিচার নাকি ধর্মীয় বিষয়? তো মীর বক্সি বেসিক্যালি সামরিক প্রশাসনের দায়িত্ব পালন করছেন, অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, শেরশাহ সূরির আমলে কোন ভাষায় প্রশাসনিক কাজ চলতো? ফার্সি বা পার্সিয়ান, আরবি, হিন্দি নাকি উর্দু? শেরশাহর সময়কালে কোন ভাষায় কাজ চলছে বেসিক্যালি? রাজার যে কাজগুলো, রাজনৈতিক কাজগুলো, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ফার্সি। ওকে, ফার্সি। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক মুঘল আমলের শিল্পকলার বর্ণনা দিয়েছে? অর্থাৎ মুঘল পেইন্টিং সম্পর্কে বর্ণনা দিয়েছেন কোন পর্যটক, কোন ট্রাভেলার? ফ্রাঁসোয়া ভার্নিয়ার, টমাস রো, নিকোলো মানুচি নাকি উইলিয়াম হকিন্স? তো এটির উত্তর কি হবে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ নিকোলো মানুচি। ওকে, নিকোলো মানুচি, খেয়াল রাখবেন। আচ্ছা, ওহো, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। মীর বক্সি কোন দায়িত্ব পালন করতেন? সামরিক নিয়োগ, অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি, এখানে বক্সি হচ্ছে সামরিক প্রশাসনের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, এটির প্রশ্ন হচ্ছে কি না সামরিক নিয়োগ, মুঘল আমলে মীর বক্সি কোন দায়িত্ব পালন করতেন? সামরিক নিয়োগ। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরের প্রশ্ন, দিল্লি সুলতানে কোন সুলতান সুলতানি শারক উপাধি গ্রহণ করেন? সুলতানি শারক, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক নাকি বালবন? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার বি, অর্থাৎ ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ। আচ্ছা, তারপরের প্রশ্ন, মুঘল আমলে কোন চিত্রশিল্পী আকবরনামার চিত্র অঙ্কন করে? আগে যখন বই লেখা হতো, ম্যানুস্ক্রিপ্ট গুলো বেসিক্যালি কাগজে লেখা হচ্ছে, হ্যাঁ, তার আগে তো তালপাতায় লেখা ইত্যাদি ব্যাপারগুলো ছিল, কিন্তু সেই ম্যানুস্ক্রিপ্ট গুলো কি করা হতো, তখন তার কম্পিউটার ছিল না যে জেরক্স ইত্যাদি করাবে, মানে একটা কপি বিভিন্ন বার বিভিন্ন টাইপ, মানে বিভিন্ন লেখকদের দিয়ে লেখানো হতো, মানে আলাদা করে লোকই ছিল যারা লেখালেখি করতো আর কি। তো যখন এই বইগুলো লেখা হচ্ছে তার প্রচ্ছদ নির্মাণ, এখন যেমন আমরা কম্পিউটারে প্রচ্ছদ নির্মাণ করি, ফ্রন্ট পেজ, তো প্রচ্ছদ নির্মাণটা তখন পেইন্টারদের দিয়ে ডিজাইন করানো হতো। ওকে, তো আকবরনামার পেইন্টার কে ছিলেন বা ডিজাইন কে করেছিলেন? এটি হচ্ছে সেই প্রশ্ন, একটু ক্রিটিক্যাল কিন্তু ইম্পর্টেন্ট। ওস্তাদ মনসুর, বিশান দাস, ফারুক বেগ নাকি আবুল হাসান? এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ওস্তাদ মনসুর। ওকে, আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, কোন বিদেশি শক্তি প্রথম ভারতে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? প্রথম ভারতবর্ষে আসছে এবং প্রথম ভারতবর্ষে বাণিজ্য স্থাপন করছে, একই উত্তর। প্রথম ভারতে কারা আসছে তাহলে? পর্তুগিজ, ডাচ, ইংরেজ নাকি ফরাসি? তো প্রথম ভারতে আসছে পর্তুগিজরা। ওকে, পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ইংরেজ, তারপরে হচ্ছে ফ্রান্স। ওকে, তারপরে ডেনমার্ক। তো এই হচ্ছে মানে যারা আসছে সেই পরিমাণ, মানে সেই আর কি কি বলো ক্রম, পিডিইএফ ডি এরকম মনে রাখলে অনেক সময় সুবিধা হয়। পিডিএফ মানে আমরা বেসিক্যালি মূল যেগুলো যদি ধরি, পিডিএফ পর্তুগিজ, ডাচ, ফ্রান্স এবং মাঝখানে ইংরেজরা আসছে। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি এটা একটু খেয়াল রাখবেন, পর্তুগিজরা প্রথম বাণিজ্য স্থাপন করছে, বাণিজ্য কেন্দ্র স্থাপন করছে, এবং পর্তুগিজদের সাথে ইংরেজদের যুদ্ধও হচ্ছে আমরা জানি, ফ্রান্সদের সাথেও যুদ্ধ হচ্ছে। আচ্ছা,
তারপরে প্রশ্ন, মুঘল আমলে কোন বন্দরকে বন্দর-ই মোবারক বলা হচ্ছে? সুরাট, কাম্বে, হুগলি নাকি ভাওয়ালপুর? তো এটি কি হবে? এটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সুরাট। ওকে, সুরাট। আচ্ছা, 31টা প্রশ্ন গেল। আপনাদের কত স্কোর হচ্ছে 60-এর মধ্যে অবশ্যই কিন্তু জানাবেন। ওকে, আচ্ছা, কোন মুঘল সম্রাটের আমলে রামায়ণ ফার্সিতে অনুবাদ করা হয়? অবশ্যই হুমায়ুন, আকবর, শাহজাহান না আওরঙ্গজেব? অবশ্যই আকবর। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, সহজ প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন নাকি হোম রুল আন্দোলন? চৌরি চৌরা মানে ঘটনার পরে গান্ধীজি একটা আন্দোলন তুলে নিচ্ছেন, সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন ব্রিটিশ কর্মকর্তা জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন? ঠিক আছে, কোন ব্রিটিশ কর্মকর্তা? জেনারেল ডায়ার, লর্ড আরউইন, লর্ড কার্জন নাকি জন সন্ডার্স? এটির উত্তর হয়ে যাবে জেনারেল ডায়ার, অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, মার্কিন সরি ভারতের স্বাধীনতা আন্দোলনের গদর পার্টি কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি নাকি জাপান? তো এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হচ্ছে। আচ্ছা, সান ফ্রান্সিসকো শহরে। হুম, আচ্ছা, কোন গ্রন্থে গান্ধীজি অহিংসার দর্শনের কথা বলেন? নন ভায়োলেন্সের কথা বেসিক্যালি কোন গ্রন্থে বলেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, হিন্দ স্বরাজ, আনন্দমঠ নাকি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রু? দেখুন, এখানে আমরা অপশন বাদ দিয়ে উত্তর করে নিতে পারি। প্রথমত আমরা যদি দেখি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তার লেখা নয়, জওহরলাল নেহেরু, আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা। তো হিন্দ স্বরাজ নাকি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রু, এই দুটোর মধ্যে একটা হবে। তো বেসিক্যালি প্রথম দিককার তার দার্শনিক গ্রন্থ বা তার ভাবনার যে গ্রন্থগুলো সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, আর মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রু হচ্ছে কি তার অটোবায়োগ্রাফি বেসিক্যালি। তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ হিন্দ স্বরাজ। ওকে, হিন্দ স্বরাজ। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1946 সালে কোন চুক্তি কংগ্রেস মুসলিম লীগের মধ্যে সমঝোতা স্থাপন করে? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে ঝামেলা চলছিল সেটা নিয়ে কম্প্রোমাইজ সে নিয়ে আসছে বা সমঝোতা স্থাপন করছে কোন চুক্তি? লখনৌ চুক্তি, পুনা চুক্তি, সিমলা চুক্তি নাকি গান্ধী আরউইন চুক্তি? তো এটির উত্তর হয়ে যাবে সিম্পল অপশন নাম্বার এ, অর্থাৎ লখনৌ চুক্তি। ওকে, লখনৌ চুক্তি। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? সকলেই জানেন আশা করি, বাল গঙ্গাধর তিলক। ওকে, আচ্ছা, 1919 সালে কোন আইন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভের কারণ হয়? রাওলাট আইন, ভার্নাকুলার প্রেস আইন, ইলবার্ট বিল নাকি পিটস ইন্ডিয়া আইন? অবশ্যই 1919 সালের কোন আইন? বেসিক্যালি আমরা যদি অন্যগুলো দেখি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হচ্ছে 1876 এই সময়কালের দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। ইলবার্ট বিল 1882 এই সময়কালের। পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে কত? 1783 এইরকম সময়কালের, তাই তো? আচ্ছা, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ রাওলাট আইন। ওকে, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, আচ্ছা, তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট, কোন গ্রন্থে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন ভি.ডি. সাভারকর, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আজাদ, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো এটির উত্তর কি হয়ে যাবে? ভি.ডি. সাভারকরের দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই বইগুলিও একটু মনে রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট, এই বইগুলির লেখককে মনে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ইউরোপ থেকে আমরা 20টা প্রশ্ন রেখেছি, একটু বেশি লিখেছি। তো আপনারা কতগুলো পারছেন দেখুন, যাতে ইউরোপের প্রিপারেশনটা একটু মজবুত হয়। তো ফরাসি বিপ্লবের সময় মানবাধিকার ঘোষণা কোন সালে প্রকাশিত হয়? 1789, 91, 93, 95? এটির উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ 1789। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, নেপোলিয়ান কোন যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার বিরুদ্ধে জয়ী হচ্ছেন? ওয়াটারলু, অস্টারলিচ, ট্রাফালগার নাকি লাইপজিগ? তো কোন যুদ্ধে অস্ট্রিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে জয়ী হচ্ছেন? এটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ অস্টারলিচের যুদ্ধ। অস্ট্রালিজের যুদ্ধ। আমরা দেখবেন ইউরোপের ইতিহাসের উপর অনেক টপিক ভিত্তিক ক্লাস কিন্তু অলরেডি করেছি, সেগুলো ইউটিউবে আপলোডও আছে। যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাবো, কারণ যারা বাড়িতে পড়ছেন, যারা কোচিং ছাড়া পড়ছেন, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা আর কি। বেসিক্যালি বাজারে প্রচুর কোচিং, প্রচুর বই, প্রচুর নোটস, তো সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য সময় বের করে করার চেষ্টা করছি। কোনো মানে এই চ্যানেল থেকে কোনো মনিটাইজেশন বা কোনো কিছুর ব্যাপার অবশ্যই নেই। আপনারা
সেটা সহজেই বুঝতে পারবেন। তো যেটা দরকার আপনারা একটু যদি সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করেন, আমি নিজে একটু মোটিভেশন পাবো, এইটুকুই। আচ্ছা, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আরো স্ট্যান্ডার্ড কিছু টপিকস অ্যান্ড স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো পরবর্তীকালে আপলোড করার চেষ্টা করব। তো একটু সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, 42 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অস্টারলিচ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন ইউরোপীয় নেতা জার্মানির ঐক্য সাধনের জন্য পরিচিত ছিল? মেটারনিক, বিসমার্ক, ক্যাভন নাকি নেপোলিয়ন? অবশ্যই জার্মানির বিসমার্ক। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশ কেন্দ্রীয় শক্তির অন্তর্ভুক্ত ছিল? ফ্রান্স, জার্মানি, ব্রিটেন নাকি রাশিয়া? সেন্ট্রাল পাওয়ার গুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা ছিল প্রথম বিশ্বযুদ্ধে? তো এটির উত্তরে যাবে জার্মানি। জার্মানি দুটো বিশ্বযুদ্ধেই খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে? সহজ প্রশ্ন, ভিয়েনা, ভার্সাই, প্যারিস নাকি টিলসিটের চুক্তি? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভার্সাই চুক্তি। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ অক্ষ শক্তির অন্তর্ভুক্ত ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ জার্মানি। বাকিগুলো মিত্র শক্তি, তাই তো? আচ্ছা, তারপরে প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক কোন যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করেছিলেন? অস্ট্রো-প্রাশিয়ান যুদ্ধ, ফ্রাঙ্কো-প্রাশিয়ান যুদ্ধ, 7 উইকস ওয়ার নাকি ক্রিমিয়ার যুদ্ধ? অবশ্যই ফ্রান্সকে পরাজয় করেছেন এবং বিসমার্ক প্রাশিয়ার নেতা ছিলেন, প্রধানমন্ত্রী। তো সুতরাং উত্তর হয়ে যাচ্ছে ফ্রাঙ্কো-প্রাশিয়ান যুদ্ধ। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করেছিল? পার্ল হারবার আক্রমণ, হিরোশিমা বোমা হামলা নাকি নরমান্ডি অবতরণ নাকি স্ট্যালিনগ্রাদ যুদ্ধ? অবশ্যই পার্ল হারবার আক্রমণ জাপানের দ্বারা। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, 1815 সালে ভিয়েনা কংগ্রেসের পর কোন লেখকের কাজ রক্ষণশীলতাকে সমর্থন করে? ক্লিমেন্স মেটারনিক, এডমন্ড বার্গ, জেজাক রুশো নাকি জন স্টুয়ার্ট মিল? জন স্টুয়ার্ট মিল বেসিক্যালি একজন হিতবাদী ছিলেন। ওকে, রুশো সোশ্যাল কন্ট্রাক্ট তার সকলেই জানি, ফিলোসফার। ক্লিমেন্ট মেটারনিক ছিলেন ভিয়েনা কংগ্রেসের মূল মানে যিনি নেতা অস্ট্রিয়ার পক্ষে। তো কোন লেখকের কাজ বলা হয়েছে? অবশ্যই মেটারনিক লেখক নয়, অনেকে উত্তরটা হয়তো মেটারনিক করে দেবেন। তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এডমন্ড বার্গ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোন বইটি 19 শতাব্দীতে উদারনীতি ও ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে যুক্তি দেয়? অল লিবার্টি, জন স্টুয়ার্ট মিল, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য জেজাক রুশো, দ্য প্রিন্স, নিকোলো ম্যাকিয়াভেলি, লেভিয়াথান, টমাস হবস? 19 শতকে উদারনীতি এবং ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে কথা বলে কোন বই? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অন লিবার্টি, জন স্টুয়ার্ট মিল। ওকে, অন লিবার্টি, জন স্টুয়ার্ট মিল। এই বইগুলোর নামও মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, 1871 সালে জার্মানি ঐক্যের সময় কোন লেখকের জাতীয়তাবাদী লেখা প্রভাব ফেলে? মানে 1871 সালে জার্মানির ঐক্যকরণ হচ্ছে, ইউনিফিকেশন অফ জার্মানি, সেই সময়কালে কোন লেখকের লেখা জাতীয়তাবাদী প্রভাব ফেলে, ন্যাশনালিস্ট একটা ইম্প্যাক্ট ফেলে? হাইনরিখ ফন স্ট্রাইচকে, গিউসেপ্পে মাজ্জিনি, ভলতেয়ার নাকি জন লক? জার্মানির ঐক্যের জন্য বলা হয়েছে। তো মাজ্জিনি অবশ্যই জার্মানির ঐক্যের সাথে যুক্ত ছিলেন না। তো এটির উত্তর হয়ে যাবে হাইনরিখ ফন স্ট্রাইচকে। ইনি ছিলেন একজন জার্মান লেখক যার লেখা ন্যাশনালিস্ট একটা স্পিরিট নিয়ে আসছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, ইউরোপ থেকে আমরা একটু প্রশ্ন বেশি রেখেছি, তো অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কোন বইটি সমাজতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে? সোশ্যালিস্ট থট, এই সম্পর্কে ভাবনা দেয় কোন বইটি এবং যেটা 1866 সালে প্রকাশিত হয়? দাস ক্যাপিটাল, কার্ল মার্কস, কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস, দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস, ফ্রেডরিক এঙ্গেলস নাকি অন পপুলেশন, টমাস ম্যালথাস? তো এটির উত্তর কি হয়ে যাবে? 1866 সালে সমাজতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে অপশন নাম্বার এ, অর্থাৎ দাস ক্যাপিটাল। ওকে, কার্ল মার্কসের। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, 19 শতাব্দীর ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনীতি সম্পর্কে আলোচনা করে, পপুলেশন গ্রোথ সম্পর্কে আলোচনা করে কোন বইটি? অন পপুলেশন, টমাস ম্যালথাস, ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি, ডেভিড রিকার্ডো, দ্য জেনারেল থিওরি, জন মেনার্ড কেইনস? তো এটির উত্তর কি হয়ে যাবে? এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অন পপুলেশন, টমাস ম্যালথাস। ওকে, ম্যালথাস। দেখুন, এটি উত্তর করা খুব সহজ। দেখুন, জনসংখ্যা মানে পপুলেশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে,
ওয়েলথ অফ নেশনস বেসিক্যালি বাণিজ্য সম্পর্কে আলোচনা করে, ফ্রি ট্রেডের কথা বলে। পলিটিক্যাল ইকোনমি রিকার্ডো বলাই আছে, জেনারেল থিওরি মেনার্ড কেইন্স বলাই আছে, পপুলেশন এবং অন পপুলেশন টমাস ম্যালথাস। সো কাছাকাছি যাচ্ছে, আমরা উত্তরটা করে দিতেই পারি। তো একটু এমসিকিউ করার জন্য একটু ট্যালেন্টটাকে গ্রো করতে হবে যে কোনটা হতে পারে। এই যে লিঙ্কিং পাওয়ারটাকে একটু গ্রো করতে হবে, যার জন্য এই ক্লাসগুলো দেখা ইম্পর্টেন্ট, এমসিকিউ সলভ করাটা ইম্পর্টেন্ট। ওকে, তো এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অন পপুলেশন টমাস ম্যালথাস। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন একটু কঠিন প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন বইটি যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে লেখা হয়, মানে বিশ্বযুদ্ধ যাতে না হয় তার বিরুদ্ধে একটা প্রোটেস্ট বা প্রতিবাদ হিসাবে লেখা হচ্ছে কোন বইটি? অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমাক, ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হেমিংওয়ে, দ্য গ্রেট ওয়ার অ্যান্ড মডার্ন মেমোরি পল ফ্যাসেল, দ্য গানস অফ আগস্ট বারবারা টাকম্যান। একটু কঠিন প্রশ্ন, কারণ আমি বললাম একটু কঠিন প্রশ্নে আস্তে আস্তে করবো, কারণ আমরা সহজ মডেল প্রশ্ন অনেকগুলো করেছি। তো এটির উত্তর কি হয়ে যাচ্ছে? এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমাক। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট, এবং এই বইগুলোর নামও একই সাথে খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা, 1917 সালে রুশ বিপ্লবের প্রেক্ষাপটে কোন বইটি বলশেভিক আদর্শকে প্রভাবিত করে? দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, ভ্লাদিমির লেনিন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস, দাস ক্যাপিটাল কার্ল মার্কস, অর লিবার্টি জন স্টুয়ার্ট মিল। এটি আবার সহজ প্রশ্ন, যেহেতু বলশেভিক আদর্শের কথা বলা হচ্ছে অবশ্যই লেনিনের গ্রন্থের কথাই বলা হবে। তো এটি হচ্ছে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, ভ্লাদিমির লেনিন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, ইউরোপের সাম্রাজ্যবাদের সমালোচনা হিসেবে কোন বইটি উল্লেখযোগ্য? ইম্পেরিয়ালিজম এর সমালোচনা বা ক্রিটিসাইজ করে কোন বইটি? ইম্পেরিয়ালিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম বাই ভ্লাদিমির লেনিন, ওয়েলথ অফ নেশনস বাই অ্যাডাম স্মিথ, দ্য স্পিরিট অফ দ্য লস বাই মন্তেস্কু, নাকি আনপপুলেশন বাই টমাস ম্যালথাস? তো এটির উত্তর হয়ে যাচ্ছে ইম্পেরিয়ালিজম, দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বইটি। ওকে, এই বইটি ভ্লাদিমির লেনিনের লেখা, যে বইটিতে ইম্পেরিয়ালিজম কেন গড়ে উঠছে সেটাও যেমন বলা হয়েছে সোশিও ইকোনমিক কজের জন্য, তার পাশাপাশি এটার কুপ্রভাব কি, ব্যাড ইম্প্যাক্ট কি, সেটা সম্পর্কেও বলা হচ্ছে। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোন বইটি ইউরোপের ইতিহাসকে বিশ্লেষণ করে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ইউরোপের হিস্ট্রি, এটা সম্পর্কে কোন বইটা খুব ইম্পর্টেন্ট? দ্য গানস অফ আগস্ট বাই বারবারা টাকম্যান, দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রাইখ, উইলিয়াম সিডার, অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিয়া মারিয়া রেমাক, দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক। তো এটি কোন বই? দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রাইখ, উইলিয়াম সিডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বইগুলোর নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। ওকে, তো এটির উত্তর হয়ে যাচ্ছে দ্য রাইজ অ্যান্ড দ্য ফল অফ দ্য থার্ড রাইখ, উইলিয়াম সিডার। ওকে, আমরা বই সংক্রান্ত একটা ভিডিও করেছি, দেখবেন ইউরোপের ইতিহাসের উপর, সেখানে কিন্তু এই বইটির নাম বলা আছে। ওকে, আমরা হিস্টোরিওগ্রাফি অ্যান্ড ইউরোপের ইতিহাস সংক্রান্ত একটা ভিডিও আপলোড করব। তো বই সিরিজের ভিডিওগুলো কিন্তু দেখা ইম্পর্টেন্ট, কারণ বই থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স থাকবে। ওকে, আচ্ছা, তারপরের বই, কোন বইটি হলোকাস্টের সময়কালে একজন ইহুদি কিশোরীর অভিজ্ঞতার বর্ণনা দেয়? হলোকাস্ট মানে কি? হলোকাস্ট মানে জার্মানি নাজি বাহিনীর দ্বারা ইহুদি নিধনযোগ্য, প্রায় 60 লক্ষ ইহুদিকে মারা হয়েছিল হিটলারের নাজি বাহিনীর দ্বারা। তো এই একজন ইহুদি কিশোরীর বর্ণনা দিচ্ছে কোন বইটি? দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক, নাইট এলি উইজেল, অল কোয়ারেট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমাক, না দ্য গানস অফ আগস্ট বারবারা টাকম্যান? দেখুন, এই প্রশ্নটিও যারা এমসিকিউ ট্রিক্সকে কাজে লাগাতে পারবেন, মাথা একটু খাটাতে পারবেন, করতে পারবেন। বলা হচ্ছে এক ইহুদি কিশোরীর অভিজ্ঞতা কথা, মানে এক্সপেরিয়েন্সের কথা, এক ইহুদি কিশোরী। তো অবশ্যই এক্সপেরিয়েন্স কোথায় লেখা হয়? অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ডায়েরি ইত্যাদিতে। তো এটির উত্তর হয়ে যাচ্ছে দ্য ডায়েরি অফ অ্যান ফ্রাঙ্ক, মানে অ্যান ফ্রাঙ্ক বলে একজন ইহুদি কিশোরী, তার ডায়েরিতেই এই সংক্রান্ত আমরা বর্ণনা পাই। ওকে, সহজ হয়ে গেল। আচ্ছা, কোন বইটি 19 শতাব্দীতে বিবর্তনবাদের তত্ত্ব দেয়? ঠিক আছে, এভলিউশন অফ হিউম্যান বিং, কোন বইটি দেয়? ছোট থেকে পড়ছি। অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই চার্লস ডারউইন, দ্য ডিসেন্ট অফ ম্যান বাই চার্লস ডারউইন, প্রিন্সিপালস অফ জিওলজি বাই চার্লস লায়াল, অন পপুলেশন বাই টমাস ম্যালথাস। তো এটির উত্তর হয়ে যাচ্ছে অন দ্য অরিজিনস অফ স্পিসিস। এই বইটা পুরো নাম হচ্ছে অন দ্য অরিজিনস অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন,
ওকে, বাই চার্লস ডারউইন, যেটা 19 শতাব্দীতে বিবর্তনবাদ সম্পর্কে ধারণা দেয়। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, মডেল প্রশ্ন সিরিজ নয় শেষ প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোন বইটি যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সময়কালের ইকোনমিক ইম্প্যাক্ট অফ ওয়ার সম্পর্কে আলোচনা করে কোন বইটি? যার জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, জন মেনার্ড কেইনস, ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ, ডাস ক্যাপিটাল কার্ল মার্কস, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি ডেভিড রিকার্ডো। দেখুন, এটাও উত্তরটা কিন্তু করা যায়, কঠিন মনে হচ্ছে প্রশ্নগুলো, কিন্তু করা যায়, কারণ অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন লেখা হচ্ছে 1776। ওকে, দাস ক্যাপিটাল কার্ল মার্কস 1861, একটু আগেই দেখলাম। প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অথবা কেইনসের মধ্যে একটি হবে, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। প্রবাবলি আমি নিজেই জানি না, কি মুশকিল বলুন দেখি। তো এটির উত্তর হয়ে যাবে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, জন মেনার্ড কেইনস। দেখুন, এটি করা যাচ্ছে কারণ বলা হচ্ছে অর্থনৈতিক প্রভাব সম্পর্কে, বলা হচ্ছে অর্থনীতি মানি ইন্টারেস্ট ইত্যাদি সম্পর্কে, তো অবশ্যই জন মেনার্ড কেইনসের লেখা বইটি। ওকে, তো এটির উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। ওকে, খেয়াল রাখবেন। আচ্ছা, এটি 60 নম্বর প্রশ্ন। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনলেন। তো সকলকেই ধন্যবাদ। নিজের প্রস্তুতি নিজেই করতে হবে এবং স্মার্টভাবে হার্ড ওয়ার্ক করতে হবে। শুধু পড়ে গেলে কিন্তু হবে না, স্মার্টলি হার্ড ওয়ার্ক করে যেতে হবে। তো স্মার্ট পড়াশোনা করুন, পজিটিভ থাকুন, ফোকাস থাকুন, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা সুযোগ এসছে, একটা যদি সিট থাকে সেই সিটটা আপনার, এরকমভাবে পড়াশোনা করুন। তো সকলকে শুভেচ্ছা রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। তো সকলকেই থ্যাংক ইউ।